ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে কোনো যুদ্ধ জিততে গেলে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা লাগে। আর যুদ্ধটা যত কঠিন হয়, পরিকল্পনাটাকেও কিন্তু ততটাই ক্ষুরোধার হতে হয়। আর যে কোনো ক্ষুরোধার পরিকল্পনার কিন্তু সবসময়ই একটা প্ল্যান এ থাকে, একটা প্ল্যান বি থাকে। দেখো, আজকের দিনে সরকারি চাকরি বলতে একটা যুদ্ধের সমান, নিশ্চয়ই তোমরা স্বীকার করবে। আর এখন কম্পিটিশনের যা লেভেল, এই যুদ্ধটা যে ভীষণ কঠিন যুদ্ধ, এটা নিশ্চয়ই অস্বীকার করা যায় না। আর এই কঠিন যুদ্ধের জন্য নিশ্চয়ই একটা ক্ষুরোধার পরিকল্পনাটাও দরকার হবে। ঠিকই ধরেছো, আমরা আজকের এই ক্লাসে একজন রেসপন্সিবল শিক্ষক হিসাবে আগামী 3 মাস ঠিক কি স্টাডি প্ল্যান বা কি পরিকল্পনা করলে এবারে এই ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি টপকে তোমরা অনায়াসে নিশ্চয়ই মেন্স দিতে যেতে পারবে, তারই কিন্তু একটা স্টাডি প্ল্যান আমি বানিয়ে দিচ্ছি। শুধু স্টাডি প্ল্যান বানিয়ে দিচ্ছি এরকম নয়, সাথে কিন্তু আমার হ্যান্ড রিটেন স্টাডি প্ল্যানটাও, 3 পাতা স্টাডি প্ল্যানটাও তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। ভিডিওটা দেখার পরে তোমরা ধীরে সুস্থে সেটা ডাউনলোড করে জেরক্স করেও নিতে পারো, কাছে রাখতে হবে। কারণ এই প্ল্যান অনুযায়ী কিন্তু আগামী 3 মাস তোমরা পড়াশোনা করবে, এবং আমি তোমাদের কথা দিচ্ছি, যদি এই প্ল্যানটা তোমরা মান্য করে এই প্ল্যানটা ধরে পড়ো, 3 মাসেই কিন্তু হবে বাজিমাত। পিডিএফটা যখন হাতে পাবে, দেখবে প্রথমেই লেখা আছে আওয়ার এক্সাম। আমরা কোন টার্গেট এক্সামটাকে নিয়ে কথা বলছি? ক্লার্কশিপ এক্সাম এবং তার প্রিলিমিনারি এক্সামটাকে নিয়ে কথা বলছি। আমাদের টাইমিংটা কত রয়েছে? আমাদের টাইম রয়েছে 3 মাস মতো, 90 দিন মতো, যদিও 100 দিন মতো সময় রয়েছে, কিন্তু আগে পরে বাদ দিয়ে আমাদের হাতে কিন্তু মেরে কেটে 90 দিন মতোই সময় রয়েছে। আমাদের পারপাসটা কি? আমাদের পারপাসটা হচ্ছে 3 মাস সময়টাকে এমনভাবে ব্যবহার করব যাতে ক্লার্কশিপ প্রিলিমসের পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস তুলে নিয়ে আসা যায়। যতটা ম্যাক্সিমাম মার্কস পসিবল ততখানি মার্কস তুলে আনা যায়, এটা কিন্তু আমাদের পারপাস। এখন এই পারপাসের কথা বলতে গিয়ে একটা কথা কিন্তু আমি গত ভিডিওতেও বলেছি, তোমরা নিশ্চয়ই সেই ভিডিও দেখে থাকবে। সেখানে বলেছিলাম যে ক্লার্কশিপের প্রিলিমিনারি ক্ষেত্রে কাট অফের চিন্তাটা কিন্তু একেবারেই মাথায় রাখা যাবে না, মাথা থেকে হটিয়ে দিতে হবে। কেন? কারণ আমরা জানি যে ক্লার্কশিপের ক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হয়, তখন কিন্তু প্রিলিমিনারি যে মার্কসটা সেটা অ্যাড হয় কার সঙ্গে? মেন্সের মার্কসের সঙ্গে। মেন্সের উপরে চাপ কমাতে গেলে আমাদের কি করতে হবে? প্রিলিমিনারিতে কত কাট অফ সেটা না ভেবে ম্যাক্সিমাম মার্কস এখান থেকে আমাদের ক্যারি করতে হবে। দেখো, পরিকল্পনার শুরুতে আমরা জেনে নেবো যে ক্লার্কশিপের প্রিলিমিনারি মার্কস ডিভিশনটা কত। তোমরা জানো, তবু আমি একবার লিখেই দিয়েছি, যেখানে ম্যাথসে 30 নম্বর থাকে, অঙ্কে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে 40 নম্বর, এবং ইংলিশে থাকে 30 নম্বর। তোমরা এটা জানো, কিন্তু যেটা বলতেই হচ্ছে যে এই 3টে অংশের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। তখন প্রিলিমসে যদি ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে হয়, ম্যাথামেটিক্সে 30-এ 30 পেতেই হবে। কেন 30-এ 30 পেতে হবে সেটা কিন্তু আগের ভিডিওটাতে আমি ব্যাখ্যা করে বলে দিয়েছি, নতুন করে আর বলছি না। যদি ওই ভিডিওটা না দেখো, ওই ভিডিওটা অবশ্যই দেখো যে ম্যাথামেটিক্স কেন এত ইম্পর্টেন্ট। তবে একবার ছোট করে বলে দিই, যেহেতু ম্যাথামেটিক্সটা এমন একটা সাবজেক্ট যেখানে ফুল মার্কস অনায়াসে পাওয়া যায়, আর এমন কোনো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু ক্লার্কশিপে আসে না যেগুলো পারা যাবে না। তাই ম্যাথামেটিক্সটা যদি জোর দিয়ে পড়ো, 30-এর মধ্যে 28-29 তো অনায়াসে এখান থেকে পাওয়া সম্ভব। 28-29 যদি পেয়ে যাও তাহলে অনেকখানি এগিয়ে গেলে। সেই জন্য এই 3টে অংশের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটাকে আমাদের বিচার করতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। এই জন্য ম্যাথামেটিক্সের এই পোর্শনটাকে আমি কিন্তু প্রায়োরিটি 1 বলেছি, এবং টার্গেট করেছি যে 30-এর মধ্যে 30 এখান থেকে পেতে হবে। প্রায়োরিটি 2 আমার হচ্ছে জিকে এবং সিএ, এবং প্রায়োরিটি 3 হচ্ছে আমার অবশ্যই ইংলিশ, যেখানে 30 মার্কস রয়েছে। এখন কোনটাতে কি করে ভালো মার্কস ক্যারি করতে হবে আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো পরবর্তীকালে, কিন্তু এখানে শুধু প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2 এবং প্রায়োরিটি 3 এর কথাটা মেনশন করেছি। পরের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, হাউ টু ব্রেক 90 ডেজ টাইম পিরিয়ড। তোমাদের 90 দিন সময় রয়েছে, সেই 90 দিন সময়টাকে কি করে 3টে ভাগে ভাগ করে তোমরা স্টাডি প্ল্যানটাকে বানাবে। দেখো, এই 90 দিন সময়টাকে আমি এই স্টাডি প্ল্যানে 3টে ফেজে ভাগ করে দিয়েছি। ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1-এ আমি রেখেছি 60 ডেজ, আর যাদের প্রিপারেশন একটু ভালো রয়েছে তাদের 55 দিনে তোমরা রাখতে পারো। 60 ডেজ টু 55 দিন, 55 থেকে 60 দিন এই ফেজ 1-এ রাখবে। এই সময়টাকে আমি বলছি প্রিপারেশন পিরিয়ড, বা এই সময়টাতে আমরা শুধুমাত্র প্রিপারেশন নেবো, মানে সিলেবাসে যা আছে সেইটা প্রিপারেশন করব মন দিয়ে। ফেজ 2-তে আমরা রেখেছি 10 দিন বা 15 দিন। 10 থেকে 15 দিন এই সময়টাতে আমরা বলছি রিভিশন অ্যান্ড চেকিং পিরিয়ড। অর্থাৎ আমরা যে প্রিপারেশনটা করলাম 55-60 দিন ধরে, সেটাকে আমরা রিভিশন দেবো এবং চেক করব যে কিরকম আমাদের প্রিপারেশনটা হয়েছে। এই চেকিং পিরিয়ডের মধ্যেই কিন্তু আমার মক টেস্টটা ঢুকে যাবে। তবুও একেবারে ফেজ 3-তে গিয়ে আমি 20 ডেজ টু 25 ডেজ রেখেছি, যেখানে কিন্তু 40 থেকে 45টা মক টেস্ট আমাদেরকে দিতে হবে। ফুল মক টেস্টের কথা বলছি, অন্তত 40টা মক টেস্ট আমাদেরকে দিতেই হবে। তাহলে 60, 10 আর 20, অথবা 55, 15 আর 25 এটা যদি যোগ করি, তাহলে আমরা 90 দিনের একটা কিন্তু আমরা টাইম ব্রেকিংটা করে নিলাম। এই 90 দিনটাকে আমরা ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে ভাঙবো।
তোমাদের যেরকম সময়, তোমাদের যেরকম প্রিপারেশনের প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী তোমরা এই ফেজটাকে একটু চেঞ্জ করে নিতেই পারো। আমি একটা ওভারঅল আইডিয়া দিলাম, তোমরা এবার তোমাদের মতো করে কিন্তু এটাকে বেশি একটু কম করে নিতে পারো। এবার আমরা যদি পরের পেজে যাই, এই স্টাডি প্ল্যানের পরের পেজে রয়েছে হাউ টু ব্রেক দ্য ডে টাইম। তোমার যে ডে টাইম, তোমার যে দিনের সময় যেটুকু তুমি পড়ো, সেইটাকে তুমি কিভাবে ব্রেক করবে। দেখো, এই কথাটা আমি শুরুতেই বলে নিই যে বিভিন্ন রকমের অ্যাসপিরেন্ট বিভিন্ন সময় পায়। কেউ চাকরি করে, কেউ কোনো কাজ করে, কেউ শুধুমাত্র চাকরি পরীক্ষার প্রিপারেশনে নিচ্ছে, কেউ বা এখনো স্টুডেন্ট রয়েছে, অন্য পড়াশোনা তাদের করতে হয়। তাহলে তোমার ডে টাইমটা যতখানি, সেই অনুযায়ী তুমি এটা অ্যাডজাস্ট করবে। আমি কিন্তু একটা মোটামুটি সাধারণ অ্যাডজাস্টমেন্ট করে এখানে ব্রেক করে দিয়েছি। দিনের সময়টাকে আমি 3টে ভাগে ভাগ করেছি: মর্নিং সেশন, আফটারনুন অ্যান্ড ইভিনিং সেশন এবং অবশ্যই নাইট সেশন। দেখো, মর্নিং সেশনটা আমি শুরু করি 6টা থেকে 10টা অবধি। 6টা থেকে কেন বলছি? দেখো, আমি আমার রুটিনটা বলছি। আমি মোটামুটি 5:30 নাগাদ ঘুম থেকে উঠে যাই। 6টা থেকে কিন্তু আমার দিন শুরু হয়ে যায়, 6টা থেকে আমি কাজে বসি। তোমরাও যদি মোটামুটি 5:30 নাগাদ ওঠার অভ্যেস থাকে, তাহলে মর্নিং পিরিয়ডে 6টা থেকে 10টা এই শিডিউলটা তোমরা রাখতে পারো। এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন, এই শিডিউলে তোমরা কি করবে? আমার অ্যাডভাইস যদি তোমরা শোনো, তোমরা এই শিডিউলে ম্যাথামেটিক্সটা করো। যেহেতু ম্যাথামেটিক্স হচ্ছে প্রায়োরিটি 1, আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করে বলেছি কেন প্রায়োরিটি 1, কারণ ম্যাথামেটিক্সে ফুল মার্কস পাওয়াটা যায়। ম্যাথামেটিক্সে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে না যেগুলো সলভ করা সম্ভব নয়, এবং 30-এ 30 চাক্কা নম্বর তুলে নেওয়া যায়। এই জন্যই, তার কারণ তোমাদের 100 মার্কসের পরীক্ষার জন্য কিন্তু 1.5 ঘন্টা সময়। জিকেতে টিক মারতে আর কতক্ষণ সময় লাগবে? ম্যাক্সিমাম টাইম পাবে। যদি কোনো অঙ্ক আটকায়ও, তাহলেও কিন্তু ক্যালকুলেশনস করে দেখার জন্য আর একবার দুবার ক্যালকুলেশন করার জন্য টাইম এনাফ পাবে। সেই জন্য যেহেতু প্রায়োরিটি 1, তাহলে আমি একেবারে প্রথমেই ঘুম থেকে উঠে একেবারে ফাঁকা মাথায় ম্যাথামেটিক্সটা করব। এই কথাটা কিন্তু জানো খুব সায়েন্টিফিক। এখন যারা স্কুলে পড়ে তাদের দেখবে একেবারে ফার্স্ট পিরিয়ডে ম্যাথামেটিক্স দেওয়া হয়। আগেকার দিনে ফার্স্ট পিরিয়ডে বাংলা হতো, তারপরে ইংরেজি হতো, কিন্তু এখন কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে একেবারে খেয়ে দিয়ে সুস্থ মাথায় স্টুডেন্ট যখন ক্লাসে আসছে, তখন তাকে অঙ্কের মতো কঠিন সাবজেক্ট দিয়ে দাও, ফিজিক্সের মতো কঠিন সাবজেক্ট দিয়ে দাও, যাতে করে তারা ফ্রেশ মাথায় ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য মর্নিং সেশনে আমি সাজেস্ট করি যে সবসময় ম্যাথামেটিক্সটা পড়ো। যেহেতু ম্যাথামেটিক্স আমাদের প্রায়োরিটি 1, ম্যাথামেটিক্সটা মন দিয়ে ফাঁকা মাথায় ফ্রেশ মাথায় ঘুম থেকে উঠে এই সময় তোমরা ম্যাথামেটিক্সটা করো। এরপরের সেশনে তোমাদের খাওয়া দাওয়া যা হলো হলো। তারপর যদি 11টা 11:30 থেকে পড়তে বসতে পারো বা 12টার সময় পড়তে বসতে পারো। আফটারনুন এবং ইভিনিং সেশনে মোটামুটি সময়টা হচ্ছে 11টা থেকে 7টা। এই 11টা থেকে 7টা সেশনটা যদি আমার কথা শোনো, তাহলে তোমরা জিকে পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, মানে যেটা আমাদের প্রায়োরিটি 2। এখন ওয়ার্কিং প্রফেশনালস যারা, তারা এই সময়টা তো অফিসে থাকবে, তাই নয় কি? তারা এই সময়টাকে কিভাবে অ্যাডজাস্ট করবে, তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারো। আমি কথা দিচ্ছি, আরেকটা ভিডিওতে আমি ওয়ার্কিং প্রফেশনালদের জন্য একটা স্টাডি প্ল্যান বানিয়ে দেবো। কিন্তু যারা ওয়ার্কিং প্রফেশনাল নাও, শুধুমাত্র এই পড়াশোনার মধ্যেই রয়েছে, তারা মোটামুটি 11টা 11:30 12টা থেকে সন্ধে অবধি এই সময়টা তোমরা কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য দাও। এটা আমাদের প্রায়োরিটি 2, এটাও কিন্তু মন দিয়ে পড়তে হবে। এরপরের যে লাস্ট হাফটা আমাদের বাকি থাকছে, সেই লাস্ট হাফটা হচ্ছে আমাদের নাইট হাফ, তাই তো? নাইট হাফ বা নাইট সেশনটা আমরা মোটামুটি শুরু করছি 7টা থেকে 10টা অবধি। 10টার সময় আমি যেহেতু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আমিও কিন্তু 10টা অবধি পড়াশোনা করার পক্ষপাতী। রাত জেগে 1টা 2টা অবধি পড়াশোনার পক্ষপাতী আমি নই। সকাল সকাল ঘুম থেকে ওঠো, সকাল সকাল ঘুমোতে যাও। যদি আমি 7টা থেকে 10টার মধ্যে এই সময়টার কথা বলি, আমি বলবো এই সময়টা তোমরা ইংরেজি পড়ো। কিন্তু এই ইংরেজি পড়ার কথাটাও কিন্তু না, আমি একটুখানি আলাদা করে বলবো যে 7টা থেকে 10টা এই সময়টা তোমরা প্রথম 50-55 দিন যে সময়টা রয়েছে না, ফেজ 1 প্রিপারেশন টাইম, প্রিপারেশন পিরিয়ড, ওই ফেজ 1 এর 50 দিন তুমি 7টা থেকে 10টা শুধু ইংরেজিই পড়ো। কিন্তু যখনই তুমি ফেজ 2 তে ঢুকে যাবে, রিভিশন অ্যান্ড চেকিং, এবং ফেজ 3 তে চলে যাবে, যেখানে আমি মক টেস্টের কথা বললাম, সেখানে কিন্তু 7টা থেকে 9টা তুমি ইংলিশটা পড়ে দেবে। 9টার থেকে 10টা অবধি কিন্তু একটা আস্ত মক টেস্ট দেবে। মানে নাইট সেশনের সময়টাতে 7টা থেকে 10টা, লাস্টের দিকে গিয়ে দুটো ভাগে ভাগ হবে। 7টা থেকে 9টা তুমি ইংরেজি পড়বে, 9টার পরে 1 ঘন্টা তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 9টা থেকে 10:30 অবধি তুমি কি করবে? মক টেস্ট দেবে। 10:30 থেকে তুমি মক টেস্টটা চেক করে নিলে, বা পরের দিন সকালে চেক করলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 9টা থেকে 10:30 অবধি একটা মক টেস্ট দেওয়ার জন্য একটা শিডিউল কিন্তু এখানে বানিয়ে রাখতে হবে। তো এই হলো কি আমার লাস্ট 10 ডেজ বা লাস্ট 20 ডেজ, যে কটা তুমি মক টেস্ট দেবে, সেই মক টেস্টের হিসেব।
এখন তোমরা যারা মক টেস্ট একটু বেশি দিতে চাও বা কম দিতে চাও, সেই অনুযায়ী তোমরা এই শিডিউলটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এই হচ্ছে পুরো স্টাডি প্ল্যান। কিন্তু এই পুরো স্টাডি প্ল্যানটাকে মেনটেন করবার জন্য যদি জিজ্ঞেস করো যে সুজিত স্যার কি করে হেল্প করবে তোমাদের, আমরা 3 রকম ভাবে তোমাদেরকে হেল্প করতে পারি। বহুবার এই কথা বলেছি, তবু একবার বলি। পুরো যে কোর্সটা রয়েছে, রেকর্ডেড ভিডিও কোর্স আমাদের, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোটস দিয়ে যে কোর্সটা আমরা অলরেডি বানিয়ে রেখেছি, মাত্র 999 টাকা দিলে কিন্তু একবারে রেডি কোর্স তোমরা এখনই পেয়ে যাবে, যেখানে সমস্ত চ্যাপ্টারের ভিডিও রেকর্ডেড ক্লাস রয়েছে, পিডিএফ নোটস রয়েছে বাই ল্যাঙ্গুয়েজ। যদি 999 টাকা দিয়ে ফুল কোর্সটা নিয়ে নাও, তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু অনেক ইজি হয়ে যাবে। 90 দিনটা তোমাদের অনেক বেশি দিন মনে হবে। আর যদি মনে হয় না প্রিপারেশন অলরেডি আমি করছি, তাহলে তাদের জন্য 13 কপি বইয়ের একটা সেট আমি বানিয়েছি। তোমরা জানো ক্লার্কশিপটাকে টার্গেট করে এই 13 কপি বই অন্যান্য পরীক্ষাটাকেও কভার করবে, যদিও মাত্র 499 টাকায় 13 কপি পিডিএফ পাবে তোমরা এটাকেও সংগ্রহ করতে পারো অল্টারনেটিভ ভাবে। কিন্তু যেটা করতেই হবে সংগ্রহ, আমরা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে 40 সেট ফুল মক টেস্ট ক্লার্কশিপের জন্য, ক্লার্কশিপ প্রিলিমিনারির জন্য। এই 40 সেট ক্লার্কশিপ প্রিলিমসের মক টেস্ট যেটা আমাদের শুরু হয়েছে, মাত্র 299 টাকাতে পাওয়া যাবে। যদি মনে করো এটা তো অবশ্যই নিতে হবে, একটা ঠিকঠাক মক টেস্টের মধ্যে দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে পাস করাবে, তবে অবশ্যই কিন্তু এই মক টেস্টটা তোমরা নাও। কোর্স নাও 999 টাকাতে, অথবা 499 টাকাতে 13 কপি পিডিএফ সংগ্রহ করো, অথবা 299 টাকাতে মক টেস্ট নাও 40টা। যে কোনো কোর্সের জন্য কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। এক্ষুনি আমাদের সেক্রেটারিকে জিজ্ঞেস করো হোয়াটসঅ্যাপ করে যে এই কোর্সগুলো আমরা কি করে পাবো। আমাদের সেক্রেটারিরা নিশ্চয়ই তোমাকে গাইড করবে। এইবার ভিডিও শেষে গিয়ে পৌঁছে গেছি। ধীরে সুস্থে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে পিসিএস এডুকেশন বলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু এই 3 পাতার হ্যান্ড রিটেন স্টাডি প্ল্যানটা পিডিএফ কপির লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে, অথবা পিসিএস এডুকেশন বলে টেলিগ্রামে আমাদের পাবলিক চ্যানেলটাকে সার্চ করে নিতে পারো, সেখানে কিন্তু এই পিডিএফটা রয়েছে। অবশ্যই এই 3 পাতার পিডিএফটাকে ডাউনলোড করবে, জেরক্সের দোকানে নিয়ে গিয়ে অবশ্যই এটা প্রিন্ট করে নেবে। এইটা ধরে তুমি তোমার মতো করেও একটা পরিকল্পনা বানাতে পারো। আর যদি মনে হয় সুজিত স্যার যে পরিকল্পনাটা করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল সেটাকে ইউজ করবো, সেটাও করতে পারো। নতুন কোনো ভিডিও, নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই পিডিএফটা দেখার পর কমেন্ট বক্সে জানাতে ভুলো না এইরকম ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালো থাকো, আশীর্বাদ নিও।